কি বলছো ইয়াকুব ভাইয়া, তুমি চাকরি পেয়েছো, অভিনন্দন। কিন্তু এখন আমার কি হবে? আমাকে কে পড়াবে বলো তো? কি আর করার, তোকে এখন অন্য টিচার খুঁজে নিতে হবে। তোমার এত বড় চাকরি পাওয়ার খুশি, আমার একটু দুঃখ। কি হয়ে গেল? তোমার খুশি আমার দুঃখ। ভাইয়া, তোমার মতো বন্ধুত্বপূর্ণ টিচার এখন আমি কোথায় পাবো? নিসা মেয়ের কান টেনে ধরলো আর বলল, হ্যাঁ, এখন তো আর তোর আফসোস হবেই। ইয়াকুব তার কখনোই আমার কাছে বিচার দিত না, সমস্যা নিজেই সমাধান করে নিত। কিন্তু অন্য শিক্ষক হলেও তো বিচার আস্তে আস্তে আমার কান বয়রা হয়ে যেত। আহ মামি, থাক, ছোট মানুষ, আস্তে আস্তে মনোযোগী হবে। তা তুমি কবে যাচ্ছ রাজশাহীতে? এই তো মামি, কিছুদিন পরেই চলে যাব। এমনিতেই তো মাস শেষ হতে আর 15 দিনের মতো বাকি আছে। ইয়াকুব ভাইয়া, তুমি চলে গেলে আমার অনেক মন খারাপ হবে। আজরা ইয়াকুবের কানে ফিস ফিস করে বলল, মন খারাপ না ছাই, একটুও মন খারাপ হবে না। আসল মন খারাপ তো তুমি চলে যাচ্ছ এটার জন্য না, আসল কারণ আমাকে আর পড়াবে না। কিন্তু হ্যাঁ, ভাবি না নিয়ে এদিকে ফিরবে না, খবরদার। তোমার বিয়ে খাওয়ার জন্য আমি সেই কবে থেকে বসে আছি, ভাবি না আনতে পারলে এদিকে একদম আসবে না বলে দিলাম। ওরে বন্ড রে, তুই তো অনেক পাজি হয়ে গিয়েছিস। মামি শুনলে এখনই তোর অবস্থা খারাপ করে দিত। আরে তোমার মামিকে তুমি ছাড়ো তো, একটা ভাবি কিন্তু পটাবে বলে দিলাম। আগে সেখানে তো যেতে দে। তোর ভাবি তো ব্যানার নিয়ে বসে আছে আমার জন্য। অত কিছু বুঝি না, ভাবি চাই মানে ভাবি চাই। তুই তো আমার চিন্তা বাড়িয়ে দিচ্ছিস। তুমি জানো তোমার বিয়ে নিয়ে আমার কত প্ল্যান। আমার আগে তো সজীব ভাইয়ের বিয়ে। আরে ধুর ছাতা, সজীব ভাইয়ার বিয়েতে কোনো মজা করতে পারবো? বড় চাচার জ্ঞানের বাণী শুনতে শুনতেই পার হয়ে যাবে নিশি দিবস। তোমার বিয়েতে আমার আসল রাজত্ব চলবে, তাই তোমার বিয়ে করাটা অতীব জরুরি। ঠিক আছে, আমাকে মাফ করে দে। আমাকে গুরুত্বপূর্ণ কর্ম হিসাবে তোর ভাবি বউ খুঁজবো। হ্যাঁ, অবশ্যই তুমি আগে ভাবি খুঁজলেই তো আমি আমার অতি সত্বর বিয়ের মিশন শুরু করতে পারবো। যাই হোক, আমি কাজে লেগে পড়েছি, মানে আমি অতি সত্বর বিয়ের মিশনে আছি। অতি সত্বর বিয়ের মিশন আবার কি? এটার মানে হচ্ছে অতি সত্বর কোনো ছেলেকে বিয়ে করে ফেলা। তোর মাথায় এসব আবার কি ঘুরে বেড়ায়? এসব না ভেবে একটু পড়ালেখা করতি, তাহলে রেজাল্টটা একটু ভালো হতো। 75% মার্কস যথেষ্ট অতি সত্বর বিয়ের জন্য। তোকে আর বোঝাতে পারলাম না। আজরা হঠাৎ একবার ইয়াকুবের চোখের দিকে খেয়াল করলো। তার চোখগুলো যেন চেনা চেনা লাগছে আজরার কাছে। না, এমন চেনা চেনা নয় যে প্রতিদিন দেখি বলে তাই চেনা চেনা লাগছে। কোনো ঘটনাতে আকস্মিক দেখার কারণেই সেই চেনা চেনা লাগার কারণ। লোকটা যে তাকে সেদিন সেই ঘটনাতে উদ্ধার করেছিল, এই চোখ দুটো তার। আজরা, এই আজরা। আজরা ভাবনার জগতে হারিয়ে গিয়েছিল। তার হুঁশ ফিরল ইয়াকুবের ভারী স্বরের ডাকে। শুন, তুই তো আপাতত 1 মাসের মধ্যে কোনো টিচার খুঁজে পাবি না। তোকে আমি আমার নোট খাতাগুলো দিয়ে যাই, টিচার রাখলো সেগুলো তোকে পড়তে সাহায্য করবে, কেমন? তুমি এত ভালো কেন বলো তো ইয়াকুব ভাইয়া? নোট খাতাও নিয়ে এসেছো? জলদি বউ পেয়ে যাও, গরিবের দোয়া এটা। এই দেখ দেখ, ব্যাগ বোঝাই করে নিয়ে এসেছি। এবার তোর রুমে যা। ঠিক আছে, চলো। এই শোন, এখানে কেমিস্ট্রির 6টা খাতা আছে। সবগুলো ভাগ ভাগ করে দেয়া থাকলেও বৈজ্ঞযোগেরটা আলাদা, অনেক গুরুত্বপূর্ণ। এটা ভালো করে পড়বি, কেমন? জৈব যৌগ? হ্যাঁ, এখন তো এটা বুঝবি না, যখন 2য় বর্ষ উঠবি তখন বুঝবি। ও আচ্ছা, ঠিক আছে। ইয়াকুব ভাই, তুমি কি আমার একটা কথা রাখবে? তুমি তো চলে যাচ্ছ, আমি কিছু চাইলে তুমি দেবে? সেটা যদি আমার সাধ্যের ভিতরে হয়, অবশ্যই। তুমি কি হুডি পরে এসেছো? না রে। আচ্ছা, ঠিক আছে, একটু দাঁড়াও। আজরা দৌড়ে তার ভাইয়ের রুমে গেল।
নাভিলের পুরো গোছানো ওয়ার্ড্রপটা তন্ন তন্ন করে খুঁজে একটা কালো রঙের হুডি পেল। যদিও নাবিলের হুডি ইয়াকুবের গায়ে ভালোভাবে হবে না, তবুও একটা চেষ্টা করে দেখা যায়। আজরা কালো রঙের হুডি নিয়ে ইয়াকুবকে দিল। তুমি কি এটা পড়তে পারো? কেন রে? হঠাৎ ইচ্ছে হলো। আমি তো ভেবেছি তুই কি না কি চেয়ে বসবি। প্লিজ প্লিজ প্লিজ, আমার অনুরোধ ফেলো না প্লিজ। ঠিক আছে, দাঁড়া। সে হুডিটা পরল, তারপর আজরা ক্যাপটা ইয়াকুবের মাথায় দিয়ে দিল। ইয়াকুবের মুখে মাস্ক লাগিয়ে দিল। আজরা ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো। সে একই চোখ, তবে নজরে ভিন্নতা। ভাই, আমি কি তোমার একটা ছবি তুলতে পারি? কি শুরু করে দিয়েছিস? আমি তোর কথার আগামাথা কিছুই বুঝতে পারছি না। প্লিজ প্লিজ বড় ভাই, না না করো না প্লিজ। তোমার ছবি তুলে একটা পোস্ট দিব পাত্রী চাই গ্রুপে। উফ, তুই আসলে মারাত্মক লেভেলের দুষ্টু। কি সব ফাজলামি শুরু করে দিস মাঝে মাঝে, আমি বুঝি না। প্লিজ ভাইয়া, একটু তাকাও না চোখে, একটু উম, উদ্যোগ নিয়ে থাকো, যেন তুমি আমাকে কিছু জিজ্ঞেস করছো এমন একটা ভাবে তাকাবে। আচ্ছা, ঠিক আছে। ইয়াকুব তাকালে আজরা তার একটা ছবি তুলে নিল। ইয়াকুব তার এমন আজব ইচ্ছায় কিছুটা বিচলিত হলো এবং একই সাথে বিস্তর কৌতূহলী। তবে চাকরির আনন্দের নিচে সমস্তটা চাপা পড়ে গেল। এবার তুমি মাস্ক খুলে ফেলতে পারো। আমি তো ভেবেছি তুই কি যেন ফার্মাস করবি। এত ছোট একটা জিনিস, কিন্তু এটার পিছনে কাহিনীটা কি বলতো? তোমাকে কেন কাহিনী বলবো? তোমাকে না বলেছিলাম সেদিন কি হয়েছিল বলো? সেই কাহিনী কি এখনো আমাকে বলেছো? আমি কি এখনই চলে যাচ্ছি? আমার চলে যেতে আরো 10-15 দিন বাকি। শুক্রবার বাসায় আয়, সেদিন তোকে কাহিনী বলবো। এখানে এসে কাহিনী বলে হয় না? কেন, আমাদের বাসায় যেতে তোর কি সমস্যা? শুক্রবার ছাড়া অন্যদিন হয় না? আচ্ছা ঠিক আছে, তাহলে বৃহস্পতিবার যাস। ঠিক আছে ঠিক আছে, রাতে যাব না। ঠিক আছে, রাতে না বিকালে যাস, কেমন? তুমি অনেক ভালো আর কিউট ইয়াকুব ভাই। তোমাকে অনেকগুলো মিস করবো ইয়াকুব ভাই। আমি তোকে অনেক মিস করব, বুঝলি? মন দিয়ে পড়াশোনা করবি, কেমন? এখন কিন্তু তোকে মামা আর মামির থেকে বাঁচানোর জন্য আমি থাকবো না। হুম, মন দিয়ে পড়াশোনা করতে হবে। হোম টিউটর আগামীতে যে হবে সে কিন্তু আমার মতো তোকে দয়া দেখাবে না। তুমি অনেক খারাপ, তোমার মতো করে আমাকে কেউ বোঝে না। অন্য হোম টিউটর যদি মারে আমায়? আরে না, মারবে না। তবু আমি চেষ্টা করব আমার পরিচিত কাউকে খুঁজে দেওয়ার জন্য। তোমার ভাবে খুঁজতে হবে, মনে রেখো, মিস করবো ব্রো। বিকেলবেলায় তোলা সেই ছবিটা আজরা খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। কেমন একটা দোলাচলে ভুগছে। না, ভুল হতে পারে না। এই নেত্রযুগলের তীক্ষ্ণ চাহনি ভুল হতেই পারে না। এটা কিভাবে হতে পারে? শেষমেশ কিনা ইয়াকুব ভাই, ওনাকে আমি নাবিল ভাইয়ের মতোই দেখি। না, আমার ধারণা ভুল। সে ওখানে কোথা থেকে আসবে? তখন তো ভাইয়ের ভার্সিটিতে থাকার কথা। আম, নোয়াখালী থেকে ঢাকায় এলো আর আমি জানলামও না। ইয়াকুব ভাই যদি সেই ব্যক্তি হয়, তবে এই অনুভূতিদের জড়ই তো এখানেই রোধ করতে হবে। আমি চরিত্রহীনের পরিচয় দিতে পারি না। মুহসিনা আজরা জামান সামান্য একটা অনুভূতিকে অবশ্যই নিয়ন্ত্রণ করতে পারবে। ফুপি, তোমার শাড়িগুলো এত সুন্দর, এর মধ্যে আমার এই নীল সবুজ রঙের শাড়িটা অনেক বেশি পছন্দ হয়েছে। তোর পছন্দ হয়েছে? তাহলে তুই নিয়ে নে। না, নেব না, তবে আমি একদিন পরে দেখবো। এটা নিয়ে কোনো লাভ নেই, কারণ আমি শাড়ি পরতে পারি না তেমন একটা ভালো করে। আগে শাড়ি পরা শিখে নিই, তারপর আমি নিজে অনেকগুলো শাড়ি, সুন্দর রঙের কতগুলো শাড়ি কিনবো। আমি অতি সত্বর বিবাহের পর স্বামীকে বলবো হাজার খানিক শাড়ি যেন উপহার দেয়। ঠিক আছে তাহলে। আচ্ছা, আমি এখন ইয়াকুব ভাইয়ের ঘরে যাই। আজরা অতি উৎসাহের সহিত তিরিং বিরিং করে ইয়াকুবের রুমের দিকে গেল। কণ্ঠস্বরে প্রফুল্লতার ছাপ এনে বলল, ইয়াকুব ভাই, আসবো? হ্যাঁ, আয় আয়। এটা বলার প্রয়োজন নাকি? দেখো কি নিয়ে এসেছে তোমার জন্য, চকলেট পুডিং।
আরে বাহ, আমি এক্ষুনি আম্মুকে বলতাম আমাদের জন্য ফুডিং না হলো যেন চকলেট পুডিং পাঠাও। যাক, ভালোই হয়েছে। তাহলে শুরু করো কাহিনী। সারা কম্বলের নিচে প্রবেশ করতে করতে বলল, আমিও কাহিনী শুনবো। গরম গরম পাকোড়াও আছে। দাঁড়াও দাঁড়াও, ইসমাম ভাইয়াও আসছে। ইসমো আসছে, কিন্তু ইসমো তো আমাদের সাথে বসবে না বলল। ও তো এসব আলাপ আলোচনা বা মিনিংলেস পছন্দ করেন না। ভাইয়া বলেছে আসবে। মাথার ব্যথা নাকি কিছুটা কমেছে। ভয়ে পরাণ পাখির দিগন্তে রওনা দিতে চাইল আজরার। কিছুদিন পূর্বের কাহিনীটা এখনও মাথার ভেতরে ক্ষণে ক্ষণে নাড়া দিয়ে উঠছে। কয়েকদিন আগেই ইসমামের সাথে যেগুলো করেছিল, এখন যদি আজরাকে এর জন্য আবার শাস্তি দেয়। কম্বলের নিচে বসে মাত্রই আজরার ঠান্ডা পদতল উষ্ণ হয়েছিল। ইসমাম ভাই এই মুহূর্তে বাসায় কি করছে? ওনার না টিউশন থাকার কথা? ওই হাফ মেন্টালের জন্যই তো গুনে গুনে আজকের দিনটা সিলেক্ট করেছি, আর লোকটা বাসায়। না, ভাইয়া সেদিন কিভাবে যেন মাথায় ব্যথা পেয়েছে। তারপর থেকে কয়েকদিন ভার্সিটিতে যাচ্ছে না। সেই দিন প্রচণ্ড জ্বর এসেছিল। এখনও মাথায় ফোলাটা আছে। আর এই কথা শুনে ভীষণ খারাপ লাগলো। সে তো তাকে মাথায় ব্যথা দিতে চায়নি, শুধু পুলে ফেলতে চেয়েছিল। তবে দুর্ঘটনা একটা হয়ে গিয়েছে, দারুণ বিনোদনমূলক। দুঃখী দুর্ঘটনার জন্য আজরা কোনো শব্দ করলো না, শুধু চেহারার ভঙ্গি বদলানো শুরু করলো। তবু ভালো হয়েছে, একটা উচিত শিক্ষা হওয়া দরকার ছিল। আজরাকে বিরক্ত করতে আসার ইচ্ছা জন্মের মতো ঘুচিয়ে দিয়েছি। ইয়াকুব ভাই, আমি তোমার পাশে বসি। আয় আয়, এই পাশে আয়। আজরা গিয়ে বিছানায় জানলার দিকে ইয়াকুবের পাশ ঘেঁষে বসলো, যেন ভুলেও ইসমাম তার ধারে কাছে আসতে না পারে। ভাই আসবো? আয় ইসমো। ইসমামের হাতে ফ্রেঞ্চ ফ্রাইয়ের বাটি। আজরার প্রশ্ন, কিন্তু ইসমাম মাথায় ক্যাপ পরা কেন? ইসমাম স্বাভাবিক ভঙ্গিতে সেখানে এসে বসল। আজরাকে সম্পূর্ণরূপে অগ্রাহ্য করছে, যেন আজরা নামক প্রাণীর অস্তিত্ব এই ধরনীতে আপাতত নেই। অবশ্য এটাই তো সে চেয়েছিল। তুই আমাদের সাথে বসবি আমি আশা করিনি। আমি ভাবছিলাম তুই পড়ছিলি। আমি কি এলেন নাকি? সানার থেকে শুনলাম তুমি নাকি তোমার কিসব বিচ্ছিরি তিক্ত অভিজ্ঞতা শোনাবে, তাই ভাবলাম আমি তোমাদের সাথে আড্ডা দিই। ইসমাম কথার মাঝখানে একবারও আজরার দিকে চাইল না। আজরার অপরাধ বোধ হতে শুরু করলো। মনে হলো অপরাধ বোধটা জিহ্বায় খানিকটা তিতকুটে স্বাদও যুক্ত করেছে। বেশি রাগ করেছে নাকি হাফ মেন্টালটা? ভালো হয়েছে, করুক, আমার কি তাতে। হুঁ, আগ লাগে বস্তি মে, আপন আপনি মস্তি মে। তোরা তো জানিসে সেদিন আমি রাজশাহী গিয়েছিলাম ইন্টারভিউ দিতে। তো ইন্টারভিউ শেষে যখন বাসে করে আসছিলাম, তখন একটা মেয়ে এসে আমার পাশের সিটে বসলো। আমি জানালার ধারে বসা ছিলাম। বাসের কোনো সিট খালি ছিল না, শুধু আমার পাশের সিটটা ছাড়া। মেয়েটা হয়তো আমাকে বলেছিল সে জানলার পাশে বসতে চায়। সম্ভবত আমি তখন ফোনে কথা বলছিলাম, যার কারণে আমি শুনতে পাইনি। তাই আমি সিটটা চেঞ্জ করার কথা এড়িয়ে গেছি সামাহ। মেয়েটা রীতিমতো ঝগড়া করা শুরু করলো, তার বাসকাই গলায় দামামা বাজানোর মতোই। মানে গায়ে পড়ে ঝগড়া যাকে বলে। আমি তখন ফোনটা রাখলাম। মেয়েটা তখন পাশে বসে আছে। তখন সে কিটকানি করে বলল, মেয়েদের মতো আচরণ করছেন কেন? জানলার পাশেই বসতে হবে আপনাকে। আমি তো বললাম আমাকে একটু জানলার ধারে বসতে দিতে, আমার সমস্যা আছে। তারপর আমি বললাম, আরে আশ্চর্য, আপনি তো আমাকে বলেননি। মেয়েটা বলল যে আমি বলেছি, কিন্তু আপনি পাত্তা দেননি। আপনি এখন যদি শুনে থাকেন তাহলে তখন শুনলেন না কেন? তারপর আমি বললাম, এখন আপনি চাইলে বুঝতে পারেন, আমার কোনো সমস্যা নেই। তারপর মেয়েটা আরও ভাব দেখালো, কথার কোনো উত্তর দিল না। আমি আমার মতো বসে রইলাম।
এক পর্যায়ে দেখলাম সে কেমন যেন অদ্ভুত আচরণ করছে, কেমন কেঁপে কেঁপে উঠছে বারবার। ডাকার কাছাকাছি আসতে হঠাৎ সে আমার দিকে বড় বড় করে চোখ দিয়ে তাকালো। ক্ষণিকের মধ্যে চোখ উল্টিয়ে পেটের সব আমার গায়ে উগলে দিল। যারা বাম দিকের কিছুটা জায়গায় বড়িয়ে ফেললো নোংরায়। সানা উঁচু আওয়াজ করে বলে উঠল, ইউ, ভাইয়াকে একটা মেয়ে তোমার উপর বমি করে দিল? ইসমাম নিরুত্তর, শুধু অনুভূতি শূন্য দৃষ্টি ফেলে অদৃশ্য অজানা পানে দৃষ্টি তাক করে আছে। এখানে যেন সে এক নির্বাক অলঙ্করণের ন্যায় বিরাজমান। হ্যাঁ, তারপর আমি রেগে উঠে বললাম, আরে আপনি কি করছেন কি? দূরপাল্লার যাত্রায় বমি যখন করেন হাতে পলিথিন ক্যারি করতে পারেন না? আমাকে বললে তো হতো, আপনাকে জানলার কাছে বসতে দিতাম। ছি। তারপর মেয়েটার দিকে পানির বোতল এগিয়ে দিলাম। উপরে পড়ে থাকা শার্টটা খুলে জানলা দিয়ে ফেলে দিলাম। তারপর আরেকটা বোতলের পানি দিয়ে পরিষ্কার করতে লাগলাম। মেয়েটা তখন মাথা ধরে বসেছিল। সেই যেন আমার বোতল থেকে পানি খেয়ে কিছুটা স্বস্তি পেল। আমার কাছে ক্ষমা না চেয়ে উল্টো বলল, আগেই বলেছিলাম যে আপনি আমাকে জানালার পাশের সিটে বসতে দিন। রবি পুরুষ মানুষ। তারপর সে দ্বিগুণ বসিত হয়ে উল্টাপাল্টা কথাবার্তা বলতে লাগলো। আমি বিরক্ত হয়ে বাস থেকে নেমে গেলাম। আমাকে বেশ কিছুটা ভাড়া গুনতে হয়েছে, এমনকি গাড়ি পেতেও অনেক কষ্ট হয়েছে। আজরা কণ্ঠে কৌতুকের রেশ ধরে বলল, আরে ভাই আমার, কই ভাবলাম যে একটা মেয়ের উপর তুমি ক্রাশ খেয়েছো, তোমার প্রেম হয়ে গেছে, আমাদের ভাবি আসবে, আর তুমি কি না বমির কাহিনী শোনাচ্ছ, মেয়েদের সাথে ঝগড়া করছো। আরে মেয়েদের সাথে ঝগড়া করছে মানে? আর মেয়ে তো উল্টো রেগে মেগে আমার সাথে ঝগড়া করলো। আমি বরাবরই শান্তিপ্রিয় লোকের মতো এড়িয়েছি সবটা। ইসমাম কিছুটা তাচ্ছিল্যের স্বরে আজরার দিকে তাকিয়ে বলল, আরে কিছু বিচ্ছু প্রকৃতির মেয়েদের স্বভাবই হচ্ছে যেচে এসে ঝগড়ার বিষাক্ত হুল প্রয়োগ করা। বিষয়টা যে আজরাকে খোঁচা দিয়ে বলেছে, আজরা তা বেশ বুঝতে পেরেছে। সানা ইয়াকুবের পিঠ চাপড়ে বলল, তুমি সে ঘটনা ভুলে যাও। ভাইয়া আর 8-10টা ঘটনার মতোই একটি ভুলন্ত ভুল ভুল। আর পরের ঘটনা তো তোরা জানিস না। সেদিন রাস্তায় হাঁটতে বের হয়েছিলাম, দেখি সেদিনের মেয়েটার কোলে একটা ছোট বাচ্চা। আমি বললাম সে যেন তার বাচ্চা সামাল দেয়, আর নিতে পারে না, তাহলে বাচ্চাকে এইভাবে কেন কোলে করে হাসছে। তবে মেয়েটা বলল যে সেটা নাকি তার বাচ্চা না, তার ভাগ্নি হয়। তারপর সেখানেও মেয়েটা আমার সাথে ঝগড়া করা শুরু করলো। সানা কৌতূহলী হয়ে তার ভাইকে জিজ্ঞেস করল, মেয়েটাকে দেখেছিলে? কেমন ছিল? সুন্দর? নাম কি মেয়েটার? ইয়াকুব সানার মাথায় টোকা দিয়ে বলল, তোর মনে হয় যে মেয়েটা ঝগড়া করে আমার সাথে এত সব কাণ্ড করলো, তার নাম জিজ্ঞেস করব? আমি তো তাকে ভালো করে দেখিয়ে নিই। মেয়েটা আমার মেজাজটাই উচ্চ করে দিয়েছিল। আরে ভাইয়া, আমি তো ভেবেছিলাম 1 সেকেন্ডে পেহলি নজর কা প্যার হয়ে যাবে, মেয়েটা ভালো কিছু করবে। আমরা তো সবাই মিলে তোমার বিয়ের জন্য এত তোড়জোড় করছি, কারণ ছোট চাচা তো আর বিয়ে করছেন না। মনে হয় বয়স তো 35 পার হয়ে গেল, এখনো বিয়ে করার কোনো নাম নেই। বড় চাচার পর তোমার সিরিয়াল। আমার কিভাবে সজীব ভাইকে উগান্ডায় পার্সেল করে দিলি নাকি? কারণ সজীব ভাইয়ের একটা গার্লফ্রেন্ড আছে, যে কোনো সময় বিয়ে করে ফেলবে, কিন্তু তোমার জন্য এখন আবার আমাদের হন্যে হয়ে বউ খুঁজতে হবে, আর সজীব ভাইয়ের বিয়ে নিয়ে আমার তো কোনো আশাই নেই। ইসমামও মাথা নাড়ল, তার মানে তারও কোনো আশা নেই। ইসমাম চেহারায় বিরক্তিকর আবহ ফুটিয়ে বলল, কেননা বড় মামার সাথে আমার প্রায়শই ঝগড়া লেগে থাকে, সুতরাং সেখানে থাকাটা বিরক্তিকর। ইরা আজরাকে ডাকলেন, হ্যাঁ রে আজরা, একটু আমার ঘরে আয় তো। কেন ফুপি? আয় না একটু। আচ্ছা ঠিক আছে, আমি যাই।
আজরা একটা পাকড়ার টুকরো মুখে পুড়তে পুড়তে গেল। যাবার আগে ইসমামের সাথে একবার দৃষ্টি বিনিময় হলো। প্রগাঢ় চোখের হিম শীতল দৃষ্টি আজরার ব্যাকুলতা কয়েক গুণ বৃদ্ধি করল। আজরা ঝটফট চোখ সরিয়ে নিয়ে বুকে থুতু দিল। আজরা তার ফুপির রুমে এলে তিনি আজরার হাতে একটা কাপড় দিয়ে বললেন, দেখ তো তোর ব্লাউজটা গায়ে হয় কি না। কৌতূহলী সানাও পেছনে এলো, এসে দরজাটা বন্ধ করে দিল। আজরার চোখে বিস্ময়, মুগ্ধ হয়ে বলল, আরে এটা কোথায় পেলে? এটা আমার ব্লাউজ, কেবল বসে বসে সেলাই মেশিন দিয়ে টাক দিয়ে দিলাম যেন তোর গায়ে লাগে। দেখ পরে দেখ। ইরাজ সানাকে একটা গোলাপি রঙের ব্লাউজ দিল আর আজরাকে একটা সবুজ রঙের ব্লাউজ। আজরা সেটা পরলো। হ্যাঁ হয়েছে তো, দারুণ ফিটিং। দেখি তোকে এখন শাড়ি পরিয়ে দিই। আমাকেও পরিয়ে দাও আম্মু। ইরাজ সানাকে আর আজরাকে সুন্দর করে শাড়ি পরিয়ে দিল। আজরাকে দেখে একদম মনে হচ্ছে না সে সপ্তদোষী। তার বয়সটা বেশি লাগছে একটু, যেন মুহূর্তের মাঝেই এই শাড়ি নামক আবরণ তাকে পরিপূর্ণ নারী করে তুলল। আমার ফড়িংটাকে ভীষণ মিষ্টি লাগছে, মাশাল্লাহ। ফর্সা গায়ে নীল সবুজ রংটা বেশ মানিয়েছে দেখছি। আজরা লজ্জা পেল, মাথা নুয়ে গেল তার। কেউ প্রশংসা করলে তার ভীষণ লজ্জা লাগে, আর সেই পরিস্থিতি থেকে পরিত্রাণ পেতে কথাই তার প্রধান অস্ত্র। আজরা এরার গালে একটা চুমু দিয়ে বলল, দেখতে তোমার থেকে কম সুন্দর, শাড়ি পরলে তোমাকে এখনো যুবতী যুবতী লাগে। ফুপা তো আর এমনি এমনি ফিদা হয়নি ইরাবতীর উপর। দুষ্টুমি হচ্ছে আবার আমার সাথে, তাই না? আমি কি মিথ্যে বলছি? আমার চোখ দেখে মনে হয়। সানা ততক্ষণে তার মেকআপের সামগ্রী সব নিয়ে এসেছে। জোর করে আজরার ঠোঁটে লিপস্টিক দিয়ে দিয়েছে, হালকা গোলাপি রঙের লিপস্টিক। আজরা কাজলে পেন্সিলটা হাতে নিয়ে চোখে লাগাতে লাগাতে ইরা বেগমকে বলল, আচ্ছা ইসমাম ভাইয়া মাথায় ক্যাপ পরে আছে কেন বাসার মধ্যে থাকা সত্ত্বেও? হয়তো তোর সামনে আছে তাই। তুই জানিস না, ও মাথার চুল ফেলে দিয়েছে। রাগ করে টাক করে ফেলেছে। হোয়াট? এত সুন্দর চুলগুলো ফেলে দিয়েছে, কিন্তু কেন? ও নাকি গত 3 দিন আগে পা পিছলে সুইমিং পুলের সাথে আঘাত পেয়েছে, যার কারণে ভেবেছিল মাথা ফেটেছে। কিন্তু না, পরে দেখা গেল বেশ খানিকটা ছিলে গেছে। ডাক্তার ওর চুল কেটে সেখানে মলম দিতে বলেছে। তাই ও ভেবেছে এর থেকে কেটে ফেলাই ভালো, আবার মাস যেতেই বড় হয়ে যাবে। আমার ছোট ছেলে ভীষণ সতর্ক হওয়া সত্ত্বেও যে কি করে এমন অঘটন ঘটিয়ে ফেললো কে জানে। জ্বরে কষ্ট পেয়েছে ভীষণ। আজরার ভীষণ খারাপ লাগলো। ইসমাম তার জন্য পড়ে গিয়ে এত বড় একটা ব্যথা পেয়েছে। এমনও তো হতে পারতো সেটা বড় দুর্ঘটনা হয়ে যেত এবং ইসমাম প্রচণ্ড আঘাত পেত। আজরা বেশি দুষ্টুমি করে ফেলেছে। এখন শাড়ি পরে থাকতে আর ভালো লাগছে না। আমি শাড়ি খুলে ফেলি? একদম না, চুলগুলো এত সুন্দর করে খোপা করেছিস, ফুল লাগিয়ে দেবো, দাঁড়া। না 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 না, প্রয়োজন নেই। আমি বরং বাসায় যাই এখন। তুই এখন যাবি না, রাতে খেয়ে তারপর বাসায় যাবি। না না ফুপি, না, রাতে খেয়ে যাব না, এখনই চলো যাই। আমি তোমার শাড়ি পরে খুলে ধুয়ে দিয়ে যাব। না, আমি যা বলছি তাই হবে, তাহলে কিন্তু কথা বলবো না আমি। ইরা নামের মিষ্টি মেয়ে। আচ্ছা ঠিক আছে, আপনার আদেশ শিরোধার্য। আজরা আপু, তুমি আমার রুমে এসো, দুজনে মিলে অনেক ছবি তুলবো। তুই তোর রুমে যা, আমি একটু ইসমাম ভাইয়ের সাথে কথা বলে আসি। আচ্ছা ঠিক আছে। আজরা ইসমামের রুমের সামনে গেল। প্রায় আধা ঘন্টা সেখানে দাঁড়িয়েছিল। কি বলবে বা কিভাবে ক্ষমা চাইবে, কথাগুলো গুছিয়ে নিচ্ছে মস্তিষ্কের আঙিনায়। অপরাধ করে ফেলেছে সে। অনেক ভাবার পর ইসমামের রুমের দরজায় টোকা দিল। বুক কাঁপছে তার। কয়েকবার ধাক্কা দেওয়ার পর ভেতর থেকে আওয়াজ এলো, দরজা খোলা আছে, ভেতরে আসুন। আজরা বিড়াল পায়ে ঘরের ভেতর প্রবেশ করলো। ঘরের লাইট বন্ধ, শুধু বেড সাইডে একটা হালকা হলদে টিমটিম আলো জ্বলছে। ইসমাম সম্ভবত বই পড়ছে। ইসমাম একবার আজরার দিকে তাকালো। বারান্দার দ্বারা আগত হালকা আলোয় আজরাকে দেখলো। সবুজ নীলের মিশেলে একটা শাড়ি পরিহিত, চোখে গাঢ় করে কাজল দেওয়া চেহারাটা যেন অন্ধকার আচ্ছন্ন কামরায় স্নিগ্ধতা ছড়াচ্ছে।
আজরা যেন মিনমিন করে কি বলছে, কিন্তু সেগুলো ইসমামের কান পর্যন্ত এলো না। ইসমাম নিজের অবস্থানে অটল থেকে মৃদু স্বরে বলল, কিছু বলবি আজরোস? আসলে ভাই, দরজার সামনে দাঁড়িয়েছিস কেন? এখানে আয়। ইসমামের শান্ত রূপটা আজরাকে অবাকের চরম সীমায় তার করিয়ে নিচে ছুঁড়ে ফেলল যেন। ইসমাম হাত দিয়ে ইশারা করে তার পাশে আজরাকে বসতে বলল। তারপর ইসমাম লাইট জ্বালিয়ে দিল। ইসমাম দেখলো আজরা তার মায়ের শাড়ি পরার কারণে অন্যরকম সুন্দর লাগছে। চোখে গাঢ় করে কাজল দেওয়ার কারণে চোখের মনি তার বিশেষত্ব জাহির করেছে। চুলগুলোকে উঁচু করে খোপা করা, যার দরুন মনে হচ্ছে আকাশের দিকে মুখ করে থাকা এক বৃত্ত নীলকণ্ঠ লতা পৃথিবীর বুকে লুটিয়ে পড়েছে। বইয়ে চোখ রেখে মৃদু স্বরে বলল, তুই কি কিছু বলতে এসছিস? যদি কিছু বলার না থাকে তাহলে যেতে পারিস। আজরা দুই হাতের আঙুলে আঁচল পেঁচানো শুরু করলো। প্রচণ্ড দ্বিধাবোধ ঘিরেছে আজ লতা হয়ে। আসলে আসলে আমি আপনাকে আজরা জোরে একটা নিঃশ্বাস নিল, তারপর গড় করে মুখস্থ বক্তব্যের ন্যায় বলতে শুরু করলো। আসলে আমায় ক্ষমা করে দিন। আপনি মাথায় ব্যথা পেয়েছেন আমার জন্য। আমার এত সাদের চুলগুলো আপনার কাটতে হলো আমার জন্য, যার কারণে আমি খুবই দুঃখিত, খুবই দুঃখিত। আমি আপনাকে আসলে ওভাবে ফেলে দিতে চাইনি, কিন্তু আপনারই সব দোষ। আপনি কেন সেভাবে আমার গায়ের উপর রঙের বালতি ফেললেন? আপনি জানেনই তো আমার রাগ নিয়ন্ত্রণহীন। আমি রাগ হয়ে গিয়েছিলাম, আর আমার তখন মনে হয়েছিল আপনাকে একটা উচিত শিক্ষা দেওয়া উচিত। তাই তো আমি আপনাকে পুলের পানিতে ফেলে দিয়েছিলাম। আমি জানতাম না যে পুলের পানিতে ফেললে আপনার মাথা ফেটে যাবে। আগে যদি জানতাম আপনার মাথা ফেটে যাবে, তাহলে কখনোই আপনাকে পা ধরে টেনে ফেলতাম না আমি। না, না, ফেলতাম না যে এমন না। আপনাকে ধাক্কা দিয়ে কাদায় ফেলতাম। আর আসলে আপনাকে ভালো মতো পানিতে ফেলতাম যেন আপনার মাথায় আঘাত না লাগে। আসলে সব দোষ আপনার। আপনার উচিত হয়নি আমাকে এত কঠিন একটা শাস্তি দেওয়ার। আপনি দুইবার রং ঢেলে দিয়েছেন, যার কারণে আমার মেজাজ চটে গিয়েছে। কত কষ্ট হয়েছিল, কতগুলো কেরোসিন তেল দিয়ে চুল আর গা থেকে রং ছাড়িয়েছি, জানেন আপনি? এক নাগারে কথাগুলো বলল আজরা। জোরে একটা নিঃশ্বাস ছাড়ল। ইসমাম ভ্রু কুঁচকাল, বই সরিয়ে সোজা হয়ে বসলো। তুই কি বাই এনি চান্স আমার কাছে ক্ষমা চাইছিস? আর ইউ সরি ফর হোয়াট ইউ হ্যাভ ডান? হ্যাঁ, আই এম সরি। কিন্তু তোকে দেখে তো মনে হচ্ছে না তুই কোনো জায়গা থেকে অনুতপ্ত। উল্টো আমাকে দোষ দিচ্ছিস। ঠিক আছে, ক্ষমা করলাম। যা, এখন বেরিয়ে যা। আপনি সত্যি আমায় ক্ষমা করেছেন? মিথ্যে ক্ষমা কি করে করতে হয় তোর জানা আছে? তোর দুষ্টুমি কমানো উচিত। এখন চলে যা। ঠিক আছে, আমি ভালো হয়ে যাব। দোষটা আপনারও। আপনি তো সেদিন শুরু করেছিলেন ফুলগুলোর জন্য আমায় চোর বলেছেন। আপনি কথা দিন আর চোর বলবেন না। আচ্ছা ঠিক আছে, বলবো না। এখন যা। আজরার আবার বিরক্তি ভাবটা গায়ের চাদর হলো। আজরা দ্রুত উঠে চলে যেতে চাইল। পেছন থেকে গমগমে কণ্ঠে ইসমাম বলল, শাড়ি পরে তোকে সুন্দর লাগছে। মাঝে মাঝে চাইলে শাড়ি পরতে পারিস, তবে হ্যাঁ, শাড়ি পরে বাইরের লোকের সামনে যাওয়ার দরকার নেই। কিন্তু কেন? বদনজর লেগে বদ হজম হবে। এখন যা। আপনাকে ধন্যবাদ। আজরা মিষ্টি করে হাসল। ইসমাম তার এমন শান্ত স্থির হাসি প্রত্যক্ষ করে অবাক হলো। তারপর আবার সে চলে যেতে চাইলে ইসমাম বলল। একটু দাঁড়া। ইসমাম বারান্দায় চলে গেল। তার হাতে অনেকগুলো তাজা সাদা গোলাপ ফুল। আজরাকে মেঘমন্ত্র স্বরে বলল, নে, ফুলগুলো তোর। তোর এত সুন্দর খোপতে ফুল ঝাড়ে কেমন ছাপোষা লাগছে। কিন্তু আপনি তো হ্যাঁ, সেদিন তুই না বলে নিয়েছিলি, আজ তো আমি তোকে দিচ্ছি। একদিনে ফুলগুলো এমন একজন দেবে যার তোর উপর সম্পূর্ণ অধিকার আছে। তখন সেই ব্যক্তি তোকে ফুলগুলো হাতে না দিয়ে খোপায় গুছে দেবে। তখন তোর হাত দুটো শুধুই তার হাত ছুঁয়ে। এখন ফুলগুলো নিয়ে তাড়াতাড়ি এখান থেকে দফা হয়েছে। তোকে দেখে অসহ্য লাগছে। আজরা তার কথার আগামাথা কিছুই বুঝল না। অধিকার বোধ বাই এনি চান্স সে তার স্বামীর কথা বলল না তো? তারপর আজরা যেতে যেতে বলল, আমি বুঝতে পেরেছি আপনি আমার স্বামীর কথা বলছেন তো। হ্যাঁ, হ্যাঁ, আমি নিজেও অতি সত্বর বিয়ের মিশনে আছি। এই তো এইচএসসি পাশ করার পরই আমি আম্মুকে বলবো আমাকে যেন একটা সুন্দর ছেলের সাথে বিয়ে দিয়ে দেয়। তখন আপনাকে দেখতে হবে না আর। আচ্ছা, আজকে যাই, হ্যাঁ? ইসমাম আজরার পানে তাকিয়ে রইল।
কথার গতির সাথে তাল মেলাতে পারল না ঠিক। মুখটা ভোঁতা করে বলল, কি বলে গেলাম এটা? অতিশতর বিয়ের মিশন মানে? সে কি তবে কাউকে পছন্দ করে? এর মধ্যেই প্রায় 15 দিন পার হয়ে গেল, অনেকটা সময়। এই সময়ে ইসমামের সাথে আজরার অনেক দেখা হয়েছে, কিন্তু ইসমাম এমনভাবে তাকে এড়িয়ে গেছে যেন ইসমামের ভুবনে আজরার বা তার মতামতের কোনো অস্তিত্বই নেই। সে শুধুমাত্র একটা মরীচিকা ছিল যেটা সময়ের ব্যবধানে দেখা যায়, তবে কাছে গেলে উধাও হয়েছে। ঠিক তেমনটাই দূর থেকে আজরাকে দেখছে, কিন্তু ইসমামের তার নিকট যাবার কোনো আগ্রহ নেই। তবে সেদিনের পর থেকে আজরার অনুতপ্ত বোধটা কিছুটা বেড়ে গিয়েছে, বিশেষ করে ইসমামের ভালো ব্যবহারের জন্য। এখন আর ইসমামকে দেখলে দুষ্টুমিগুলো মাথা চারা দিয়ে উঠছে না, বরং কিছুটা আফসোস হচ্ছে লোকটার জন্য। বেশি বাড়াবাড়ি করে ফেলেছে এমনটা মাঝে মাঝে মনে হয়, কিন্তু আবার পরক্ষণেই দুষ্টু মনটা মাথা চারা দিয়ে ওঠে, বলে যে যা করেছিস ঠিক করেছিস, সে আগে তোকে পুলে ফেলেছিল। দেখতে দেখতে ইয়াকুবের যাবার দিন চলে এলো। নতুন বাড়িতে থাকার আনন্দটা ছেলেটা সুন্দরভাবে উপভোগও করতে পারলো না। এখন ছেলে গিয়ে দূরে থাকবে, একা খাবে, একা রান্না করবে, এইসব ভাবতেই ইরাসামানের কষ্টটা হু হু করে বেড়ে যায়। আজরারও ভীষণ কষ্ট হচ্ছে। ইয়াকুবের মতো ভদ্র আর নম্র একটা ছেলের গমনে সকলেই ভারাক্রান্ত। একদিন সকালবেলা তাহমিদ জামান তার বোনের বাসায় গেলেন। আরে তাহমিদ, তুই আয় আয়, এই তো মাত্র নাস্তা বানাচ্ছি। না না, আমি নাস্তা করতে আসিনি, নাস্তা বাসা থেকে করেই এসেছি। ইসমাম কি বাসায় আছে? আজ তো শুক্রবার, ওকে কি একটু দেখে দেওয়া যাবে না, নাকি ঘুম থেকে উঠেনি? ছেলে আমার সেই সাত সকালে ঘুম থেকে উঠে যায়, দাঁড়া দেখছি। এই নাজিফা, তুই তাহমিদকে চা দে তো। তুই সোফায় আরাম করে বস, কড়ালি কার দিবি, আর চিনি কম, ঠিক আছে? কিছুক্ষণ পর ইসমামকে আসতে দেখা গেল, সম্পূর্ণ ফর্মাল ড্রেস আপে, কালো প্যান্ট, তার উপর ইনকরা কালো শার্ট, মাথায় কালো ক্যাপ পরা, নতুন চশমা নিয়েছে, হাতে রোলেক্স ঘড়ি শোভা পাচ্ছে। সে গিয়ে এসে হাসি মুখে বলল, মেজো মামা কেমন আছেন? এই তো মামা, ভালো আছি। তুমি কি কোথাও যাচ্ছ? হ্যাঁ, আমাকে একটা নতুন কোচিং সেন্টার থেকে ডাকা হয়েছে, সেখানে যাচ্ছি কথা বলতে। ওরা তোমাকে নিয়োগ করবে নাকি? হতে পারে তেমনটাই, এখনও ঠিক বলতে পারছি না। তোমার কাছে একটু সময় হবে, কথা বলতাম। হ্যাঁ, সমস্যা নেই, আমি আধা ঘন্টা কথা বলতে পারবো। আসলে বেশ কিছুদিন যাবৎ আমার আজরার জন্য টিচার খুঁজছিলাম, কিন্তু কোনো টিচারই খুঁজে পাওয়া যাচ্ছে না। আর তারপর ভাবলাম এত কষ্ট করে কেন টিচার খুঁজবো, তুমি যেহেতু ঘরের পাশেই আছো, তোমার মতন ভালো ছাত্র আজকে পড়ালে ওর রেজাল্ট অবশ্যই ভালো হবে। আসলে মেয়েটা আমার ছন্ন ছাড়া, লেখাপড়া ভীষণ ঢিলে ছিল। আমার মনে হয় তোমাকে একটু সমীহ করে চলবে, যার কারণে তুমি যদি পড়াও রেজাল্ট কিছুটা উন্নতি হতে পারবে। তুমি সপ্তাহে 3 দিন যে কোনো দিন সন্ধ্যার পর আসলেই হবে আর কি। না, আপনি কি আজরার সাথে কথা বলেছেন? এখনো কথা বলিনি। আপনি আগে ওর সাথে কথা বলেন, আমার মনে হয় না ও রাজি হবে। আর যদি রাজি হয় তাহলে ওকে সপ্তাহে 6 দিনে পড়ানো যাবে, কোনো সমস্যা নেই। তুমি চিন্তা করো না, বাইরের টিউটরকে যে পরিমাণে সাম্মানিক দেওয়া হয় তোমাকেও ঠিক। মামা, দয়া করে সম্মানের কথা বলে আমাকে লজ্জা দেবেন না। আপনি আমাদের নিজেদের মানুষ, এসব সম্মানের আলোচনা আমার সাথে করবেন না। ঠিক আছে বাবা, আমি এখন আসি। সন্ধ্যায় আজরাদের বাসায় হুলস্থুল কাণ্ড। 2 ঘন্টা ধরে গেট লাগিয়ে মুখ ফুলিয়ে বসে আছে আজরা। তার মা বাইরে থেকে চিৎকার চেঁচামেচি করে তাকে ডাকছে। আজরা, দরজা খোল বলছি, এখনই দরজা খোল। না আম্মু, আমি হাফ মেডেলের কাছে একদমই পড়বো না। তুমি তাকে মানা করে দাও। দেশে কি টিচার অভাব পড়েছে? আমি ফেল করলেও ওনার কাছে পড়বো না। আমি কিছু জানি না, নিজের বাবাকে বল। মেয়েটাকে একদম আহ্লাদ দিতে দিতে উচ্ছে পাঠিয়েছে লোকটা। রাতে তাহমিদ জামান অফিস থেকে এলেন। নিসা বেগম বললেন, তোমার আহ্লাদের মেয়ে কিছুতেই রাজি হতে চাচ্ছে না। তুমি আদর করে করে ওকে মাথায় তুলেছ তো, এখন রাজি করানো তোমার কর্ম। পরীক্ষার ফলাফল খারাপ হোক, বাপ বেটি দুজনকে আচ্ছা ধুলাই দেব।
এত রাগ করছো কেন? ঠিক আছে, আমি ওর সাথে কথা বলবো। আজরার দরজায় ধাক্কা পড়ল। সে ভীষণ রেগে আছে। বাজ খাই স্বরের চিৎকার। আম্মু তোমাকে না নিষেধ করেছি আমি পড়বো না। পড়বো না তো পড়বো না, ব্যাস। তোমার কি সমস্যা? বারবার একই কথা বলে কেন বিরক্ত করছো? আজরামা, আমি তোমার বাবা। বাবা তুমি? আজরা দরজা খুলল, ঠোঁট উল্টে বাবাকে দেখল। ভেতরে আসতে পারি? তুমি ইসমামের কাছে পড়তে চাও না কেন? কি সমস্যা মা? আজরা দাঁত দিয়ে নখ কাটছে, কিন্তু কিছু বলছে না। তাহমিদ জামান মেয়েকে খুব ভালো করেই জানেন। মাথায় হাত রেখে বললেন, তুমি নির্দিষ্ট কোনো কারণ দেখাতে পারছো না। নির্দিষ্ট কারণ দেখাও। তুমি কেন তার কাছে পড়তে চাও না? ছোটবেলার কাহিনীর জেদ ধরে? এখন আমি কিভাবে বলবো যে তোমার মেয়ে গবেটের মতো একটা কাজ করেছে, যার ফলস্বরূপ ওই হাফ মেন্টালটার সাথে বড় সড়ো একটা ঝগড়া বেঁধে গিয়েছে। ওই শীতকাল পড়ার সীমা ছাড়িয়ে গিয়েছে। আসলে না, বিষয়টা তেমন না। তাহলে কেমন? তাহলে ইসমামের কাছে পড়তে তোমার কি সমস্যা? ইসমাম আর ইয়াকুবের মধ্যে পার্থক্য কি? আসলে ওনাকে পছন্দ না। কেন পছন্দ না? পছন্দ না হওয়ার কারণটা বলতে হবে তো। কোনো কারণ নেই, এমনিতেই উনি অনেক দাম্ভিক তাই। দেখো মা, তোমার রেজাল্ট আশানুরূপ হচ্ছে না। এখন আমার অনেক চিন্তা হচ্ছে। ইসমাম আমাকে বলেছে সপ্তাহে 6 দিন পড়াবে। তুমি যদি অন্য কোনো টিচার খুঁজতে পারো যে তোমাকে সপ্তাহে 6 দিন পড়াবে এবং যে সম্মানই আমি দিব সেটাতেই রাজি হবে, তাহলে তুমি যাকে খুঁজে নিয়ে আসবে তার কাছেই পড়বে। আমি তোমার জন্য অনেক টিচার খুঁজেছি, কিন্তু মন মতন কাউকে পাচ্ছি না। আর আমি চাই না বাইরের কোনো লোক এসে তোমাকে পড়াক। তুমি যদি নিজে নিজে ফলাফল ভালো করতে পারো আর টিচারের প্রয়োজনই পড়ে না। কিন্তু তা তো হচ্ছে না। পড়া তো অনেক কঠিন, তাই না? এখন বলো তুমি রাজি কিনা। আজরা মনে মনে বিশাল পরিকল্পনা করল। ইসমাম যখন তাকে পড়াবে সে না বুঝেই ইতিবাচক ইশারা করবে, বেশি পড়বে না, নিচে থেকেই খারাপ রেজাল্ট করবে। তাহলে টিউশনটা ইসমাম এমনি ছেড়ে দিবে, কারণ সে এত ধৈর্যশীল না আজরার ধারণা মতে। আজরা হাসল, তড়িৎ গতিতে মাথা নেড়ে বলল, ঠিক আছে বাবা, আমি রাজি। তুমি তাকে সামনের মাস থেকে আসতে বলো। ঠিক আছে। কলেজের ক্লাসে বসে বসে দাঁত দিয়ে নখ কাটছে আজরা। জ্যোতি তার হাতে স্কেল দিয়ে একটা আঘাত করে বলল, কি ব্যাপার, তুই কেন দাঁত দিয়ে নখ কাটছিস? এটা খুবই আনহাইজিনিক। চুপ কর তো। তোর আনহাইজেনিকের গোষ্ঠী গেলাই আমি আছি মহা চিন্তায়। স্বাস্থ্য আপা এসছেন নিজের বাণী ঝাড়তে। কেন, কিসের চিন্তা? আরে আম্মু বলেছে হাফ মেন্টাল আমাকে পড়াতে আসবে। লোকটা যেই পরিমাণ জাদ্রেল আর হাফ মেন্টাল, আমার জীবনটা নরক বানিয়ে দেবে। উনি কি ইয়াকুব ভাইয়ের ছোট ভাই নাকি? আর হ্যাঁ, তোর ডার্লিং ইয়াকুবের ছোট ভাই। ইয়াকুব ভাই তো চলে গিয়েছে, কিন্তু আমাকে অকল পাথারে ফেলে গিয়েছে। এখন আমি আগে গেলে ঠোকর খাই, পেছনে গেলে ব্যথা পাই। জ্যোতি একটা দীর্ঘশ্বাস ফেলল, রেন্দ্রে নিয়ে বলল, ইয়াকুব ভাই শেষমেশ চলে গেল, তাই না? তোর পরাণের সখা চলে গেছে। তাই আগেই বলেছিলাম যাওয়ার আগে বোনের কথাটা বলে দেয়। যদি আমার ভাই ওখানে গিয়ে অন্য কোনো ভাবেই পটিয়ে ফেলতে পারে, তাহলে কিন্তু তুই লিস্ট থেকে বাদ। চুপ কর তুই। কিছু ভালো লাগে না, গোপনেই সুন্দর। ইস, কিছু ভালো লাগা গোপনেই সুন্দর? হ্যাঁ, মানে কি? গোপনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে থাক আর কোনোদিন প্রকাশ করিস না। হ্যাঁ, ছাড়। তুই বুঝবি না রে। কাউকে ভালো লাগে তখন তাকে মুখ ফুটে কথাগুলো বলা যায় না, আর না তাকে বোঝানো যায়, না নিজের মনটাকে। হয়েছে, বুঝেছি। আমার মনে হয় না আমি কোনোদিনও কাউকে ভালোবাসবো। আমি তো একটা হ্যান্ডসাম ছেলে দেখে বিয়ে করে নেব। বিয়ের পর দেখা যাবে সব। তুই তো দেখি চরিত্রহীনদের মতো কথাবার্তা বলছিস। লুচু মেয়ে কোথাকার। লুচু হয়েছি তাতে তোর কি? সবসময় ছেলেরা লুচু হয়, আমি না হলে মেয়ে হয়ে স্বামীর সাথে একটু লুচুগিরি করলাম, সেটা জায়েজ আছে তো? জ্যোতির চোখে মুখে উদ্বেগ দেখা গেল। বিজ্ঞদের মতো প্রশ্ন করল, সে কবে পড়াতে আসছে? কাল বিকেল থেকে। শোন,
তাকে বেশি বেশি বিরক্ত করবি, যেন নিজে থেকেই পড়ানো ছেড়ে দেয়, তবে শুরু থেকেই না, কিভাবে? বিভিন্নভাবে। তোর বাদরামি বুদ্ধির কি অভাব আছে? দেখ কিভাবে বিরক্ত করতে পারিস। ভালো আইডিয়া দিয়েছিস। প্রথম প্রথম কিছুদিন ভালো মেয়ে হয়ে থাকবো, তারপর ধীরে ধীরে উত্তক্ত করা শুরু করব। দোস্ত, আই লাভ ইউ। আই লাভ ইউ টু মাচ। আই লাভ ইউ টু দোস্ত। তাহলে আজকে থেকে মিশন অতি সত্বর বিয়ের পাশাপাশি মিশন ইফ টিজিং হাফ মিনিটালও সমান তালে চলবে। ইসমাম আয়নার সামনে নিজেকে দেখল। তার পরনে নীল সাদা চেক শার্ট আর ব্লু জিন্স, চোখে মোটা ফ্রেমের কালো চশমা, কালো ক্যাপ মাথায়। আরে ইসমাম, কোথায় যাচ্ছিস বাবা? নতুন কোচিংয়ে নাকি? না, সেখানে আমি মানা করে দিয়েছি। মেজো মামার বাসায় যাচ্ছি। তিনি অনেক রিকোয়েস্ট করছেন যেন আজরুষকে পড়াই। আজকে থেকে সন্ধ্যার পর ওকে 2 ঘন্টা পড়াবো। ঠিক আছে বাবা, ভালো করেছিস। যা, সাবধানে যাস কেমন? তাহলে এগুলো আজরার জন্য নিয়ে যা। এগুলো আবার কি? আজরার পছন্দের কিছু খাবার নিয়ে যা। ইসমাম তার মামার বাসায় কলিং বেল চাপলো। নিসা এসে দরজা খুলে দিল। তার চোখ কৃতজ্ঞতায় ছলো ছলো করলো যেন। ইসমাম, এসেছ? যাও, আজরা রুমে আছে। ইসমাম ঢোকার আগে আজরার রুমের দরজায় নক করলো। আজরা তার দিকে তাকিয়ে বিস্তর মেকি হাসি হাসলো। হাসি মুখে বলল। আসুন। আজরা লম্বা করে একটা সালাম দিল, আর ইসমাম সালামের উত্তর দিল। আজরা তার জন্য চেয়ার এগিয়ে দিয়ে বলল। বসুন বসুন। তারপর ফ্যানের স্পিড বাড়িয়ে দিল। অনেক আগ্রহী সে এমন ভাব জাহির করলো। আপনার নিশ্চয়ই গরম লাগছে, দাঁড়ান আমি আপনার জন্য ঠান্ডা পানি করে নিয়ে আসছি। কোথায় যেতে হবে না, আমি ঠান্ডা পানি খাবো না। আচ্ছা ঠিক আছে, বুঝেছি। আম্মু, এগুলো তোমার জন্য পাঠিয়েছে। এখানেটা কি তোমার পছন্দের খাবার আছে? তুমি চাইলে একই খাবারগুলো শেষ করে তারপর পড়তে বসতে পারো, আর না হলে খেতে খেতে পড়তে পারো। আরে ইসমাম ভাই, আপনি আমাকে কেন তুমি করে বলছেন? আপনি ঠিক আছেন? আপনি সত্যি ইসমাম ভাই তো? জ্বর হয়েছে নাকি আঘাত পেয়ে মাথার তার ছিঁড়ে গেছে, মানে নিউরন? ইসমামের মুখ ভঙ্গি স্বাভাবিক, আজরার দিকে স্পষ্ট দৃষ্টি তার। আমার তো তোমার আচরণ অস্বাভাবিক মনে হচ্ছে। তুমি সত্যি আজরা তো? এত ভালো ব্যাপার হজম করতে পারছি না। আমার বদ হজম হওয়ার আগে নিজের আসল লোভে ফিরে আসো। আমার হিসাবটা অন্য। এখন আপনি আমার টিচার, সেই হিসেবে এতটুকু সম্মান তো আপনার প্রাপ্য ইসমাম ভাই। তার উপর আবার আপনি সম্মানিত শ্রদ্ধেয় ইসমাম ভাই, কিন্তু আপনি। তো এই করে ডাকলে শ্রবণের শ্রুতি মধুরতা আসে না। আমি তোমার সাথে সময় সময় সম্পর্ক স্থাপন করতে চাই, কারণ পরবর্তীতে সম্পর্কটা তো এরকম নাও থাকতে পারে, যেন আগামীতে কোনো সমস্যা না হয়। তাই এখন থেকে অভ্যাস করছে। টেবিলে থাকা পেপার ওয়েটটা হাতে নিয়ে ঘোরাতে ঘোরাতে নিরুদ্বেগ ভঙ্গিতে কথাগুলো বলল ইসমাম। আপনার মাথার উপর দিয়ে গেল সবটে। সমান সমান সম্পর্ক মানেটা কি? আমি কিছু বুঝলাম না। তোমাকে অত সাথে বুঝতে হবে না। যখন বোঝার সময় আসবে তখন এমনিতে বুঝতে পারবে। এখন যেগুলো বোঝার বিষয় সেগুলো বের করো। আচ্ছা, আপনি যখন বলছেন তখন ঠিক আছে। তুমি কি বিকেলে কিছু খেয়েছো? না, খাইনি, এইমাত্র খেতে চাইছিলাম। তোমার বই খাতাগুলো আমাকে দাও। আজরা অবাক হয়ে তাকিয়ে আছে। এইসব কি? এই ইসমামকে তো সে চেনে না। জাদ্রেল কর্নেল হঠাৎ করে একরকম মিষ্টি মুরব্বা কি করে হয়ে গেল? সে তো সবসময় ঝগড়ুটে ইসমামকে চিনত। আজরা খাচ্ছে আর ভাবছে কথাগুলো। এমন হলে তো সে ইসমামকে ভালো হিসেবে গণ্য করে ফেলতে পারে। খেতে খেতে আজরার নজর হঠাৎ করেই ইসমামের চোখের দিকে গেল। আজরা মনে মনে ভাবছে ইসমাম ভাইয়ের চোখগুলোর ছবি তুললে কেমন হয়। ছবি তোলার পর যদি দেখি চোখগুলো ইসমাম ভাইয়ের, হায় হায়, তাহলে কি আমার আমার বাল্যকালের প্রথম ক্রাশ এই হাফ মিনিটটার হবে? না না না, তবা তবা। কথাগুলো ভাবতে ভাবতে আজরা বিষম খেল। খাবারের কণা তার নাক মুখ দিয়ে বেরিয়ে গেল। সে প্রচণ্ড বেগে কাশতে লাগলো। ইসমাম তড়িঘড়ি করে বাইরে থেকে পানি এনে আজরাকে দিল। কি হচ্ছে আজরুস? তুমি কি ভাবছিলে? যখন যে কাজটা করবে নিজের সম্পূর্ণ মনোযোগ সেখানেই রাখবে। স্টুপিড গার্ল। আজরা এখনও জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে, চোখ মুখ বড় করে আছে।
ইসমাম আজরার মাথায় হাত বুলিয়ে বলল, দেখি আমার দিকে তাকাও, কাম ডাউন, কিচ্ছু হয়নি। না এখন ঠিক আছে সব। শোনো, আমি তোমার জন্য একটা পড়ার রুটিন সেট করে দিচ্ছি। প্রতিদিন এই রুটিন অনুযায়ী আমরা পড়বো, কেমন? ঠিক আছে। আচ্ছা ইসমাম ভাই, আমি যদি রুটিন অনুযায়ী পড়া মুখস্থ করতে না পারি, মানে আসলে আপনি যে রুটিন দিবেন সেগুলো তো অনেক অনেক ফাস্ট হবে, আর আমার তো ব্রেন ভালো না, স্লো। তোমার ব্রেন ভালো না তোমাকে এই কথা কে বলেছে? কেউ বলেনি, আমার নিজেরই মনে হয়েছে। পৃথিবীতে তো সবাই বিউটি উইথ ব্রেন হয় না। আমার বিউটি আছে, বাট ব্রেন নেই। আজরার এসব কথা শুনে ইসমামের মেজাজের বারদ উৎস হলো। কিসব উদ্ভট কথা সারাদিন মাথার মধ্যে ঘুরে বেড়ায় এই মেয়ের। শোনো আজরুস, আমার সামনে এসব উল্টাপাল্টা লজিক ছাড়া কথা বলবে না। এসব কথা বলে মনে চায় চাপকে তোমার গায়ের চামড়া তুলে ফেলে, কিন্তু বাধ্যবাধকতা থাকার দরুন সেটা পারবে না। কেন পারবেন না? আপনার গায়ে শক্তি নেই নাকি? পাটকাঠির মতো বলে। তুমি বড্ড অপ্রয়োজনীয় কথা বলো। বিট উইথ ব্রেন বলতে তুমি যা মনে করছো তেমন কিছুই না। সবই মানুষের চেষ্টার উপর নির্ভর করে। তুমি যদি ভালো করে চেষ্টা করে বলবে তত ভালো ফল পাবে। আমি তো আছি তোমাকে সাহায্য করার জন্য। জীবনে মানুষ হিসেবে ভালো হতে হবে, আর পরিশ্রম করে ভালো ছাত্রী হতে হবে, তাহলেই হবে। আমি পড়াবো আর তুমি ফাঁকি দেবে, তা কিন্তু হবে না। তোমার অভিসন্ধি কিছুটা আজ করতে পারছি আমি, তাই সাবধান। শিরে, ভুল জায়গায় ভুল কথা বলে ফেলেছি। আজরা রে, তোর মুখ দিয়ে সারাক্ষণ সবসময় উল্টা কথাই কেন বের হয়? ঠিক আছে, আপনি যেভাবে বলেছেন সেভাবেই পড়বো। এখন পদার্থবিজ্ঞানের 3 নম্বর চ্যাপ্টারটা বের করো। সেখান থেকে তোমাকে কিছু সূত্র লিখে দিই, তা বুঝতে পারলে অঙ্ক সহজ হয়ে যাবে। আজকে পড়তে হবে? ইসমাম ভ্রু কুচকে তাকালো, যার অর্থ তোমার অর্থহীন কথার মানে বুঝতে পারছে না। মানে উম, নতুন নতুন কোনো টিচার আসলে আমি তো কোনো প্রতিদিন গল্প করে কাটিয়ে দিই। তুমি আমার থেকে কেমন ধরনের গল্প আশা করো? যেটা আপনি বলতে চান, না হলে আপনার নিজের পরিচয় দিলেন আপনার, তারপর আমাকে নিজের জীবনে কোনো একটা স্মরণীয় ঘটনার কথা জিজ্ঞেস করবেন। আপনি জীবনের কোনো একটা স্মরণীয় ঘটনা সম্পর্কে বলবেন। আমরা কি অপরিচিত? এসব ফালতু কাজে আমি একদম আগ্রহী না। আমি তোমার বান্ধবী না যে তোমার সাথে গল্প করব। পড়ায় মন দাও। আর হ্যাঁ, তোমার বিরক্ত লাগলেও আমি তোমার সাথে গল্প করব না। আমার কিচ্ছু করার নেই, তাতে এভাবেই পড়তে হবে। আচ্ছা ঠিক আছে, আপনি যেমন হাফ মেন্টাল এগুলোর বেশি আর কি বা বলবেন? শেষের কথাগুলো আজরা বিড়বিড় করে বলল, যা ইসমামের কানে আধো আধো ঠেকল। কিছু বললে? না, কিছুই বলিনি। আপনি পড়া দিন, মুখস্থ করছি। সেদিনের মতো আজরার পড়া শেষ হলো। আজরা সেই 2 ঘন্টা যথাসম্ভব দম আটকে বসেছিল। কি যে বিরক্ত লাগছিল তার। ইসমামের সাথে সেই অনুভূতিটা কাউকে ধার দিতে পারলে ভালো হতো। রাতে আজরা ফোনের গ্যালারিটা খুলল। তার গ্যালারিতে কম করে হলেও 1300 পুরুষের চোখের ছবি আছে। বোঝার বয়স হওয়ার পর থেকে শুরু করে এলাকার পাড়া প্রতিবেশীর ছবি তুলেছে সে। কখনো কখনো বোন হিসেবে কিছু বলেনি, আবার এই আচরণের জন্য অনেকে তাকে পাগল ও উপাধিও দিয়েছে। নেহাত আব্বুর সামনে নিজেকে খারাপ আর অবাধ্য মেয়ে প্রমাণ করতে চাইনি, তাই আপনাকে সহ্য করতে হচ্ছে। আচ্ছা, সে চোখগুলো কার ছিল? এ পর্যন্ত সেই চোখগুলোর সাথে সবচেয়ে কাছের সম্বন্ধের চোখ হচ্ছে ইয়াকুব ভাইয়ের চোখ। আচ্ছা, কোনো মতে কি এই হাফ মেন্টালের চোখ হতে পারে? চোখ পরাজনের চোখগুলো বোঝা যায়, একদিন পরীক্ষা করে দেখতেই হবে। আজ প্রায় 2.5 মাস হতে চলল ইয়াকুব রাজশাহীতে এসেছে। কেন যেন মাঝে মাঝেই তার সেই মেয়েটির কথা মনে পড়ে। না, কোনো সুখ জড়িত স্মৃতি না, কোনো বেদনা জড়িত, শুধু মনে পড়ে, কারণে অকারণে মনে পড়ে। ইয়াকুব নিজেই এমন অজানা অনুভূতির তোরে বিরক্ত। হঠাৎই বিড়বিড় করতে করতে বলল, সে বলেছিল আমাদের রাজশাহী, তার মানে মেয়েটা কি রাজশাহীতে থাকে? কে জানে, হয়তো থাকতেও পারে। বিয়াদব মেয়ে একটা। কথাগুলো নিজের মনে ভাবতে ভাবতেই ছাদের দরজার দিকে পা বাড়ালো ইয়াকুব। আকাশটা কেমন কালশিটে সাজ করে এসেছে।
এপ্রিল মাসে শহর ভাসানো বৃষ্টি কখন যে নেমে আসে বলা যায় না। শুকোতে দেওয়া তোষকটা না জরুরি, এমন ভাবনার দরুন পুনরায় ছাদের দিকে পা বাড়াতেই এক লহমায় প্রাণোচ্ছল হাসির আওয়াজ কানে এলে পথচোরা রুদ্ধ হয় ইয়াকুবের। আওয়াজটা যেন মস্তিষ্কে বিস্ফোরণ ঘটানোর মতোই ভারী তরঙ্গ বিশেষ। তবে সেই বিস্ফোরণটা খুবই মিষ্টি ধরনের বিস্ফোরণ। কার এমন ঝংকার তোলা হাসি হতে পারে? ইয়াকুব ভাবছে এটা কোনো মেয়েলোকের হাসি অবশ্যই, কিন্তু না, হাসিটা কোনো বাচ্চা মেরে না, একজন পরিপূর্ণ যুবতীর হাসির মতোই শ্রবণে ঠেকছে। ইয়াকুবের মনে কৌতূহল হলো, যার হাসি কিনা এত সুন্দর, তার চেহারাটা কেমন হতে পারে। ইয়াকুব বশীভূত হয়ে সেই হাসির উৎসের দিকে এগিয়ে গেল। দেখলো একজন নারী অবয়ব দাঁড়িয়ে আছে, শুধু পেছন থেকে তাকে দেখা যাচ্ছে। পরনে তার গোলাপি রঙের সুতি থ্রি-পিস, সম্ভবত গোসল করে এসে দাঁড়িয়েছে। চুল থেকে এখনো মুক্তার দানার মতো পানি অভিকর্ষের টানে নিচে নেমে যাচ্ছে। ইয়াকুবের অভিলাষ হলো সে সলিলপনা হওয়ার। তার নিশ্চিত অভিকর্ষের বিপরীতে একটা যুদ্ধ ঘোষণা করা যেত। তার চুলের পানিতে ভিজে জামার কোমরের দিকের কিছুটা অংশ ভেসে উঠেছে। তার হাতে সিলভার রঙের চুড়ি, তার হাসির সাথে সাথে সেই চুড়িগুলো ঝংকার তুলছে, তবুও সেই চুড়ির ঝংকার নারীর হাসির কাছে ফিকে হয়ে যাচ্ছে। মেয়েটা হাত নাড়িয়ে নাড়িয়ে সামনে থাকা কার সাথে যেন কথা বলছে। ইয়াকুব একটু পাশে ফিরে এলো, তারপর দেখলো তার সামনে একটা 10-11 বছর বয়সী বাচ্চা বসে আছে, যার সাথে মেয়েটা মন খুলে কথা বলছে। আকাশটা কেমন কালো হয়ে আছে। হঠাৎই প্রবল বেগে বাতাস হওয়া শুরু হলো। বাতাসে মেয়েটার ভিজা চুলগুলো বেশি একটা নড়তে পারলো না, তবে তার ওড়না ঠিকই উড়ে এদিক ওদিক চলে যাচ্ছিল। পাতলা ওড়নাটা যখন এদিক ওদিক তুলছে, তখন মেয়েটা তাকে এক হাত দিয়ে সামাল দিয়ে নিল। ইয়াকুব মন্ত্রমুগ্ধের মতো সেইখানে তাকিয়ে রইল। মেয়েটার আওয়াজ শুনল, কণ্ঠে এতটাই মিষ্টটা যেন মানুষ না সুর কথা বলছে। এই মাহবুব, বৃষ্টি নামবে হয়তো, চল চল ঘরে যাই। মোটা শরীর নিয়ে নামতে পারবি তো? ইয়াকুব এখনও দাঁড়িয়ে আছে, চোখে মুখে তার ভীষণ কৌতূহল। এই মিষ্টি কণ্ঠের অধিকারের চেহারাটা কেমন হতে পারে, এটাই আজকের এই মুহূর্তের ভবিতব্য। হঠাৎ একবার ফোনটা ভাইব্রেট করে উঠলে তার ধ্যান ভঙ্গ হলো। পকেট থেকে ফোন নিয়ে দেখলো মা কল করছে। কানে ফোন ধরে কিছুটা অন্যদিকে সরে গেল। ফোনটা রিসিভ করে মাকে বলল, মা, আমি তোমাকে 10 মিনিট পর কল দিচ্ছি। সাদে তোষক নামাতে এসেছি, একটু ওয়েট করো প্লিজ। সামনে তাকাতেই সেই মেয়েটার মুখশ্রী দেখতে পেল। এ কি, এটা তো বাসে দেখা সেই মেয়েটা, এমনকি সেদিন রাস্তায় তার গায়ের উপর আইসক্রিম ফেলে দেওয়া মেয়েটাই তো এটা। তার চেহারাটা কি করে ভুলবে ইয়াকুব? কিন্তু তার চুল শুকনো কেন আর বেনি কখন করলো? হঠাৎ জোরে বৃষ্টি নেমে গেল। ইয়াকুব এখনও সেই দিকে তাকিয়ে আছে। মেয়েটা দ্রুত দরজার দিকে ছুটে এলো। ইয়াকুব চেঁচিয়েছে তাকে বলল, আপনি এইখানে? আপনি এখানে মানে কি? আমি এখানে থাকবো না তো কোথায় থাকবো বলুন? আরে আপনি? আমি কি আপনাকে চিনি? হ্যাঁ চিনেন, মানে না। হ্যাঁ চিনি, মানে না আবার কি? আমি আপনাকে চিনি না। মেয়েদের সাথে কথা বলার ধান্দা খোঁজে নতুন ভাড়াটিয়ার ছেলেগুলো, অসভ্য। এই কথা বলে মেয়েটা তার মাথায় দোপাট্টাটা দিয়ে দৌড়ে চলে গেল। পেছনে দাঁড়িয়ে ইয়াকুব অগত্যা ভিজতে লাগলো। কথার কোনো যুক্তি আর অনাদি অন্ত খুঁজে পেল না। কি বললো? আমাকে চিনে না? কিন্তু কিভাবে? আমাকে কেন চিনবে না? এত তাড়াতাড়ি ভুলে গেল? 2 বার দেখা হয়েছিল আমাদের। আমি কি এতটাই নগণ্য যে আমার চেহারাটায় মনে রাখা যায় না? কই, আমি তো ঠিকই তার চেহারাটা মুখস্থ করে নিয়েছিলাম। ও শিট, আমার তোষক ভিজে গিয়েছে। আজকে সারা রাত সোফায় ঘুমাতে হবে তোষক ছাড়া। সন্ধ্যা 7টা, বাইরে প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছে, আর বিনা আমন্ত্রণে বজ্রপাত তো আছে। রাগে ইসমামের চোখ লাল হয়ে আসছে। সামনে আজরা ভয়ে কাচুমাচু অবস্থায় বসে আছে, তবুও ইসমামের সামনে স্বাভাবিক থাকার চেষ্টা করছে। ইসমামের হাতে একটা খাতা, তাতে প্রাপ্ত নাম্বারের ঘরে দেখা যাচ্ছে 48। ইসমাম টেবিলে খাতাটা
দ্বারা জোরে আঘাত করে বলল, কি ব্যাপার, তুমি কথা বলছো না কেন আজরুস? কখন থেকে ইসমাম তাকে পরীক্ষার নাম্বার কম হওয়ার কারণ জিজ্ঞেস করছে, কিন্তু আজরা কোনো উত্তর দিচ্ছে না, চুপ করে আছে। আজরার পরিকল্পনা এমন চুপ করেই থাকবে এবং ইসমামকে বিরক্ত করবে। শেষমেশ যেন তাকে পড়ানো নিজে থেকে ছেড়ে দেয়। এটা তোমার চতুর্থবারের কুইজ খাতা, যেটাতে তোমার এত পুয়ার মার্কস। আমি পড়াচ্ছি, পড়া বুঝছ, আমাকে পড়াও দিচ্ছ, আবার মাঝে মাঝে ফাঁকিও দিচ্ছ, কিন্তু তাতে এত খারাপ মার্কস আসার তো কথা নয়। এমনকি আমি পড়ানো শুরু করার পর থেকে তোমার তো আগের থেকে বেশি খারাপ নাম্বার আছে। বড় ভাই পড়ানোর সময় এত খারাপ মার্কস তো আর আসতো না। গাফিলতিটা কোথায়, আমার পড়ানোতে নাকি তোমার পড়াতে? আজরা এখনো চুপ, কিছু বলছে না, শুধু ইসমামের দিকে ভাবলার মতো তাকিয়ে আছে। ইসমামের এখন খুবই বিরক্ত লাগছে। সে উঠে দাঁড়িয়ে টেবিলে জোরে একটা চাপড় মারল হাত দ্বারা। বিকট শব্দ করে টেবিল কেঁপে উঠল, কিন্তু আজরার ভাবান্তর হলো না। সে সামথিং, ইউ জাস্ট প্লেয়িং উইথ মাই পেশেন্স। আমি তোর এই চেহারা দেখার জন্য এখানে বসে নেই। বেশি ভালো ব্যবহার করছি দেখি পেয়ে বসেছিস, অভদ্রতা করছিস। বয়সে বড় একজন মানুষ কথা বললে তার জবাব দিতে হয়, ন্যূনতম জ্ঞানটুকু তোর নেই। আমাকে জবাবদিহি কর, কেন তোর এই অবস্থা? তোকে জবাবদিহি করতে হবে, জলদি বল, পরীক্ষা কেন খারাপ করেছিস? আজরার বিন্দু মাত্র রাগান্বিত অনুভব হলো না, উল্টো বিড়বিড় করে বলল, এই তো বাছা, রাস্তায় এসেছো। যাক, নিজের আগের রূপে ফিরতে পেরেছো, তাহলে হাফ মেন্টালটা এখন ইমোশনাল আর ভীত হওয়ার নাটকটা শুরু করে দেয়া যাক। আজরা কথাগুলো বলতে বলতে আহ্লাদে আটখানা হলো, চোখ যেন তার সলিলধারার উৎস। ইসমাম আজরাকে ভালো করে খেয়াল করে দেখল, না, তার চোখে মুখে কোনো অনুতপ্ত বোধ তো নেই, বরং সে কথাগুলো মজা করেই বলছে। আখি কটরে বিদ্যমান পানি মেকে আর তার চেহারায় দুষ্টুমির ভাবটা স্পষ্ট, কিন্তু আজরার মনে হচ্ছে সে পটু অভিনেত্রীর মতো নাটক করছে। ইসমাম কিছু একটা ভাবছে। সে কিছুক্ষণ পর স্বাভাবিক হলো, সোজা হয়ে বসে পড়ল, তারপর একটা তেচরা হাসি হেসে ধীর স্বরে বলল, না, আমি মামির কাছে বলবো না। কি হয়েছে, কি সমস্যা আমাকে বলো। তোমাকে পড়ানো ছাড়বো না, ভয় পাওয়ার কিছু নেই। একজন টিচারের দায়িত্ব হচ্ছে তার ছাত্রের যত সমস্যা আছে সব দূর করে দেওয়া। আমিও সেই চেষ্টাই করব। বলো, তোমার কোথায় সমস্যা হচ্ছে? ইসমামকে এত শান্তভাবে কথা বলতে দেখে আজরা ভরকে গেল। এত পরিশ্রম জলধারার সহিত মিশ্রিত হলো যেন। কি ব্যাপার, অ্যাক্টিং কাজে লাগলো না দেখি? ঠিক আছে, আমি আরো কঠিন অ্যাক্টিং চালিয়ে যাব। এত সহজে হার মানবো না আমি। আজরা দি গ্রেট। আসলে আমার সমস্যাটা কোথায় সেটা আপনাকে বলতে পারবো না, বলে আপনি রাগ করবেন। না, বলো। আসলে একটানা 2 ঘন্টা পড়তে পড়তে আমার খুবই বিরক্ত লাগে। এই 2.5 মাস ধরে পড়ছি। আপনি আপনি একদিনও কোনো বিরতি দেননি, এমনকি কোনো গল্পও করেন না, শুধু পড়া দেন আর পড়া আদায় করেন রোবটের মতো পড়াশোনা, যার যার কারণে সম্ভবত আমার মাথায় কোনো পড়া স্থায়ী হচ্ছে না। আজরা হাসছে, কথার ধারাতেও কেমন একটা গাছছাড়া ভাব তার। ইসমামের কথা তার উপর কোনো প্রভাব ফেলেনি তেমনটা বোঝাতে চাচ্ছে। ইসমামের ভ্রুকুটি মিশ্রিত নজর। তা তুমি কি চাইছো? আমি চাচ্ছিলাম আপনি আমার সাথে গল্প করুন মাঝে মাঝে, যেমন ধরুন আপনার গার্লফ্রেন্ডের কথা বললেন বা প্রাক্তনের কথা। এবার ইসমাম নামক বোমা বর্ষণ হলো, দাঁত কটমট করে বলল, তোর কানের নিচে একটা দেব, কানের নিচে দিয়ে চোপটে এদিক থেকে ওদিক করে ফেলবো। ফাসিল মেয়ে কোথাকার। তোকে কি আমি এখন এখানে বসে বসে আমার অতীতের প্রেমালাপ শোনাবো? ইসমাম ভাই কি শুরু করেছেন? একবার তুই, একবার তুমি, ভালো করে বলেন, নির্দিষ্ট কিছু একটা বলেন। দেখো আজরা, এখানে আমি তোমার সাথে কোনো প্রাক্তন সম্পর্কিত প্রেমালাপ করতে আসিনি, কোনো কাহিনী শোনাতে আসেনি। তোমার যদি এইভাবে পড়তে হয় পড়ো, নাহলে কিন্তু আমি স্ট্রিক্ট অ্যাকশন নেব। আমার তো মনে হচ্ছে তুমি ইচ্ছে করেই পড়ছো না। কথাটা কি মামির কান পর্যন্ত দেব? আপনি তো এইমাত্র বললেন আম্মু আব্বুকে কিছু বলবেন না, এখন আবার বলছেন বিচার দিবেন। আপনি কথার বরখেলাপ করছেন। আচ্ছা, তোমার আসলে সমস্যাটা কোথায়? ঠিক আছে, আমি পড়া একটু ঢিল দিচ্ছি, সময় নিয়ে পড়াবো, সুন্দর করে পড়াবো। এরপর যদি রেজাল্ট ভালো না হয় তখন থাপড়ে তোমার দাঁত ফেলে দেবো আমি। এই চেহারার নকশা বদলে দেবো আজরোজ, অ্যান্ড আই এম সিরিয়াস অ্যাবাউট ইট। আমাকে কি তোমার কোনো সার্কাসের জোকার মনে হয়, ফাজিল মেয়ে?
আজরার কোনো সারা শব্দ নেই। সে একদৃষ্টিতে টেবিলে তাকিয়ে আছে আর হাত দিয়ে খুঁটে যাচ্ছে। এটা একটা খুবই গুরুত্বপূর্ণ কাজ। এমনি হাবভাব, অতঃপর নীরবতা, চারদিকে শুধু ক্যাচ ক্যাচ ফ্যানের শব্দ। শোনো মেয়ে, জীবনটা কোনো খেল তামাশা নয়। এই সময়গুলো তুমি এভাবে নষ্ট করছো, তোমার উচিত এগুলোকে কাজে লাগানোর। নাহলে তুমি পস্তাবে, তখন কিছু করার থাকবে না। কেননা সুযোগ সবসময় সবার জন্য দুটো আসে না, অনেকের ক্ষেত্রে একটাই আসে। তাই তোমার উচিত এটাকে কাজে লাগানো। বুঝছো আমি কি বলতে চাইছি? এখন থেকে মন দিয়ে পড়বে। কিন্তু আমি তো উম, মন দিয়ে পড়াশোনা করার চেষ্টা করছি। না, তুমি এখনো জীবনকে খেলার ছড়া নিচ্ছ। মানলাম বাকি বিষয়গুলো তোমার খেলার ছড়া নিলেও চলবে, তোমার বড়রা আছে, তারা সমাধান করে দিতে পারবে। কিন্তু পড়ালেখার বিষয়টা একান্তই তোমার। যদি ন্যূনতম কমন সেন্স থাকে তাহলে বিষয়টা নিয়ে গভীরভাবে ভাববে এবং পড়ালেখায় মনোযোগী হওয়ার চেষ্টা করবে। কথা আছে না, বুদ্ধি যাদের আছে তাদের ইশারাই যথেষ্ট। আরে আমি তো পড়ি কিন্তু পারি না। এবার ইসমামের চূড়ান্ত পর্যায়ের মেজাজ খারাপ হলো। এসব কথা সে একদম সহ্য করতে পারে না। আজরা বিষয়গুলোকে কিভাবে নিচ্ছে সেটা বুঝতে পারছে। আজরা যে এখানেও মজা নিচ্ছে এবং সে যথেষ্ট ব্যঙ্গ বিদ্রুপ করে ইসমামের সাথে কথা বলছে তা তার চেহারায় না চাইতেও প্রকাশ পাচ্ছে। ইসমাম ভীষণ রেগে গেল, পুনরায় দাঁতে দাঁত চেপে বলল, ভালো মতো কথা বলছি বলে তুমি মনে করো না যে আমি রাখতে পারি না বা আগের রূপে ফিরতে পারবো না। তোমার সাথে আমি তোমার শিক্ষক হওয়ার চেষ্টা করছি। তোমার ইসমাম ভাই না, যার সাথে তোমার সারাক্ষণ ঝগড়াঝাটি লেগেই থাকে। তবে তুমি আমার সেই রূপ ফেরাতে বাধ্য করো না, বলে দিলাম। নাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। বেয়াদব স্টুপিড মেয়ে কোথাকার। কখন থেকে একই কথা বুঝিয়ে যাচ্ছে। তুমি হাসছো তাই না? তোমার হাসি পাচ্ছে। এখানে হাসির কি বলেছে? যদি আত্মমর্যাদা থেকে থাকে তাহলে কাল থেকে পড়তে বসবে এবং সম্পূর্ণ এফোর্ট দিয়ে পড়বে, নাহলে ফলাফল খুব খারাপ হবে। কথাগুলো বলেই ইসমাম খাতাটা আজরার মুখের সামনে ছুঁড়ে ফেলে রুম থেকে গটগট পায়ে বেরিয়ে গেল। নিসা বেগম সবাই পাকের ঘর থেকে এলেন। হাত মুছতে মুছতে বললেন, আধা ঘন্টা একটু বেশি হয়ে ছেলেটা এভাবে চলে গেল যে। ইসমামকে দেখে তিনি অবাক হলেন। আজরার রুমে গিয়ে দেখলেন তার মেয়ের চোখ দিয়ে পানি ঝরছে। এই আচ্ছা, কি হয়েছে বল? ইসমাম এভাবে চলে গেল কেন? তুই কি কিছু বলেছিস? ও কি তোকে আর পড়াবে না? আজরা চোখে টলমল করা পানি নিয়ে তার মার দিকে তাকালো। বাজখাই কণ্ঠস্বরের চিৎকার, ইসমাম ইসমাম, সারাক্ষণ ওনার নাম তোমাদের মুখে মুখে, হ্যাঁ? তোমাদের প্রিয় ভাগিনা পড়ানো ছাড়েনি। হয়েছে হ্যাপি? এখন তুমি হ্যাপি? আমাকে একা থাকতে দাও। রাগে অপমানে আজরার সারা শরীর চলছে। না, এই হাফ মেন্টালকে ভাগানোর কোনো প্রস্তুতি পদ্ধতিই পাচ্ছি না। আমাকে অপমান, এত বড় সাহস! দাঁড়া, তোকে ভালোভাবে লেখাপড়া করে দেখিয়ে দেব। ন্যূনতম কমন সেন্সের অভাব না। আমার পাওয়ারকে আন্ডারএস্টিমেট করা, আমি আজকে রাতেই সব পড়ে শেষ করে ফেলবো। আজরা বই খুলল, তারপর দেখলো ইসমাম তাকে যে ফর্মুলাগুলো শিখিয়েছে সেগুলোতে সহজ উপায়ে অঙ্কগুলো করতে পারতো, কিন্তু না, সেই ফর্মুলাগুলো তো খুলেই দেখেনি, যার কারণে পরীক্ষার নাম্বার খারাপ এসেছে। ফর্মুলাগুলো ফলো করলে তো অনেক সহজ হয়ে যেত, এমনকি থিওরি পার্টটাও সহজ হতো। কলেজ ছুটি হয়েছে। আজকে জ্যোতি আসেনি বিদায় আজরা একা। রেগে চোখ টিপে বলল, এই মেয়েটা কথায় কথায় কলেজ মিস করে, এটা আমার একদমই পছন্দ না। এ মেয়ে কলেজে না এসে বাসায় পড়াশোনা করে, কি চালু মাল রে বাবা। আজকে তাকে ভিজে যেতে হবে। দারোয়ান থেকে একটা পলিথিন নিয়ে ব্যাগটা ঢেকে নিল, তারপর ধীর পায়ে কলেজ থেকে বের হলো। উদ্দেশ্য যথাসম্ভব দূরে বাসার দিকে যাওয়া। ও, আম্মুকে ফোন দিয়ে আসতে বলার দরকার ছিল। এখন অগত্যা ভিজে ভিজে বাসায় যেতে হবে। আজরা কিছু দূর যেতেই নিজের মাথার উপর একটা কিছু অনুভব করলো। কি ব্যাপার, বৃষ্টির ফোঁটা কোথায়? আজরা দু হাত হালকা প্রসারিত করলো। মাথার উপর তাকাতেই দেখলো বৃষ্টির পানির ফোঁটাগুলো দূরে সরে গিয়ে পড়ছে, আর তার মাথার উপর একটা লম্বা স্বাস্থ্যবান পুরুষ ছাতা ধরে আছে। আজরা উঁচু হয়ে চেহারাটা দেখলো। মস্তিষ্ক ক্ষণিকের ব্যবধানে অনুভব করলো এটা তো সেদিনের সেই লোকটা।
যাকে আজরা স্কার্ফ দিয়ে সাহায্য করেছিল যখন তার হাত কেটে গিয়েছিল। লোকটি আজরাকে দেখে স্মিত হাসল। হেই ম্যাজিক্যাল গার্ল, ছাতা আনোনি কেন? জানো না এখন গ্রীষ্মের আগমন, যখন তখন বৃষ্টি পড়তে পারে। এইভাবে বাসায় গেলে তো সর্দি লেগে যাবে। আরে আপনি আসলে আজকে ছাতা আনতে ভুলে গিয়েছি। আপনি এখানে কিভাবে? আপনার হাত কোথায়? এবং আম, হাতটা এখন ঠিক হয়ে যাওয়ার কথা না? হ্যাঁ অবশ্যই ঠিক তো হবেই ম্যাজিক্যাল গার্ল, সাহায্য করছিল তো